তাহলে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় ক্লাসে। তো আগের দিন আমরা এই বল, কার্য, ক্ষমতা, শক্তি এই অবধি আমরা পড়েছিলাম। এইগুলো তোমরা আগেই পড়েছো, বলছি আমরা পূর্বপাঠে পুনরালোচনা করছি, আমরা আগের জিনিসগুলো মনে করে নিচ্ছি, রিক্যাপ করে নিচ্ছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ক্লাস 8-এর বল ও চাপ এবং স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এই দুটো চ্যাপ্টার পড়তে এবং বল, কার্য, ক্ষমতা, শক্তি এদের সিজিএস এবং এসআই এককগুলো জেনে নিতে। নিশ্চয়ই সেটা তোমরা জেনে নিয়েছো, আমি আর বলছি না সেগুলো, সেটা তোমাদের কাজ ছিল, তোমরা নিশ্চয়ই করেছো। আমি বলেছি যে আমি যেগুলো করতে বলবো তোমাদের কিন্তু একটু একটু করে নিতে হবে। খুবই ছোট কাজ ছিল, তোমরা 1 সপ্তাহ সময়ও পেয়েছো, ফলে আশা করি তোমরা করে নিয়েছো। তো এরপরের এটাতে আমরা কি দেখছি, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। এখন কথা হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, এই কথাটা এরকম কেন? তোমাদের দেখো ক্লাস 8-এই এই চ্যাপ্টারটার নাম ছিল স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল। তো এখানে তোমরা বুঝতে পারছো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল তোমরা কি কি পড়েছিলে। তোমরা প্রথমেই যে বলটা পড়েছিলে সেটা হচ্ছে কি, মহাকর্ষ বল। মহাকর্ষ বল পড়েছিলে, মহাকর্ষ বল আমি লিখছি এখানে, মহাকর্ষ বল, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি যে মহাকর্ষ বল বাংলাতে বলি গ্র্যাভিটেশনাল ফোর্স। এই বলটা কে আবিষ্কার করেছিলেন? এই বলটা আবিষ্কার করেছিলেন মহান বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তোমরা আইজ্যাক নিউটনের কথা সকলেই জানো। আসলে একটা কি বলবো, এটা একটা মহান ইন্দ্রক্ষণ মানে এই সময় থেকে বলতে পারো ভৌত বিজ্ঞান তার জীবন পায়। তার আগে মানে মানুষে বিশ্বাস করতো যে ভগবান বা কিছু অতি প্রাকৃতিক শক্তি তারা সব কিছু করে। যেমন তোমরা পরের এটাতেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। যে আগে মানুষ বিশ্বাস করতো, তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম কিনা একটা কচ্ছপ ছিল, যে কচ্ছপের পিঠের ওপর, এই যে কচ্ছপ দেখছো, এই কচ্ছপের পিঠের ওপর কিছু হাতি, তার পিঠের ওপর কিন্তু ছিল পৃথিবী। পৃথিবী হচ্ছে অনেকটা চাকতির মতো। তো পৃথিবীর একটা ধার আছে, যে ধারে গেলে মানুষ আরেকটু এগোলেই কিন্তু একদম নিচে পড়ে যাবে, নরকে চলে যাবে। আর পৃথিবীটা ওই কচ্ছপের ওপর। তো কচ্ছপটা পৃথিবীকে নিয়ে নিয়ে ঘোরে, তাই পৃথিবীর চারপাশে মহাকাশে আমরা বিভিন্ন জিনিসকে ঘুরতে দেখি বা চলতে দেখি। তো এরকম একটা মনে হচ্ছিল, মনে করতো মানুষ, যে কারণে তোমার এই কচ্ছপকে ভগবান মনে করতো, বা ভগবানের উপর বিশ্বাস ছিল যে ভগবান সব কিছু করে। হ্যাঁ, কিন্তু পরে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রকৃতি মানে নেচার, মাদার নেচার, আমাদের প্রকৃতি, সেই প্রকৃতিই কিন্তু তার খেলার মাধ্যমে সব কিছুকে ধরে রেখেছে, একটা অদ্ভুত ব্যালেন্সের ওপর রেখেছে। মানে সব কিছু দেখবে ঠিকঠাক জায়গা আছে। এই যে বোতলটা আছে, এই বোতলটা উপরে চলে যাচ্ছে না, হ্যাঁ, এই বোতলটা নিচে পড়ে যাচ্ছে না, হট করে এই যে আমি যেখানটায় বসে আছি সেটা ভেঙে পড়ছে না, বা পৃথিবী হঠাৎ করে তার কক্ষপথের বাইরে চলে যাচ্ছে না, সূর্য হঠাৎ করে কাছে চলে আসছে না। এই সব কিছু কিন্তু একটা ব্যালেন্সের খেলা। এই ব্যালেন্সের খেলাটাই হচ্ছে আসলে প্রকৃতিকে বুঝতে গিয়ে মানুষ কিন্তু বিজ্ঞান নতুন করে বুঝতে পারছে, বিজ্ঞানকে উদ্ভাবন করেছে। তার আগে বিজ্ঞান ছিল না, ছিল অতিপ্রাকৃতিক শক্তির ওপর বিশ্বাস, কুসংস্কার ছিল। কিন্তু বিজ্ঞান আসা মানেই হচ্ছে যে আমরা কিন্তু আস্তে আস্তে প্রকৃতিকে বুঝতে শুরু করলাম। এখনও কিন্তু প্রকৃতিকে আমরা সবটা বুঝে উঠতে পারিনি, এবং আস্তে আস্তে আরও প্রকৃতিকে নতুন করে জানার অনেক জায়গা আছে। তোমরা যদি কেউ সেই জানার কাজে আরও সাহায্য করো, তোমরা যদি পরে কেউ বড় বিজ্ঞানী হয়ে উঠতে পারো, এবং তোমরা নিশ্চয়ই পারবে মন থেকে চাইলে, তোমরা কিন্তু প্রকৃতিকে আরও নতুন করে চিনবে, আরও নতুন করে আমরা নানান রাশি, নতুন বল, নতুনভাবে পৃথিবীকে চিনতে শিখব। তো এইটাই হচ্ছে কিন্তু প্রকৃতি হচ্ছে আলটিমেট পাওয়ার, যে কিন্তু বিজ্ঞানের মানে তার নিজের যে খেলা, সেই খেলাকে বুঝতে গিয়েই কিন্তু বিজ্ঞানীরা বিজ্ঞানের উদ্ভাবন করেছে। নানান বিজ্ঞানের আমরা দেখতে পাবো যে নানান আমরা ঘটনা চোখের সামনে দেখছি, নানান ব্যাখ্যা পাচ্ছি, আমরা তার প্রমাণ পাচ্ছি। এইভাবেই বিজ্ঞান চলে।
তো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের প্রথম আমরা দেখেছি যে মহাকর্ষ বল। তো মহাকর্ষ বল আমরা জানি যে ধরো এই হচ্ছে আমার সূর্য, হ্যাঁ এটা হচ্ছে সূর্য, সূর্য থেকে তাপ বেরোচ্ছে, সূর্যের ভেতরে সবসময় আগুন জ্বলছে যেখান থেকে তাপ বেরোচ্ছে। সূর্য থেকে কিছুটা দূরে আমরা জানি যে পৃথিবী রয়েছে। তো সেই পৃথিবীর ধরো এটা কক্ষপথ, আমরা জানি যে কক্ষপথটা পুরোপুরি গোল নয়, আমি ঠিকঠাক আঁকতে পারছি না, এটা পৃথিবী। তো এই যে পৃথিবী রয়েছে, আবার পৃথিবীর পাশে একটা কক্ষপথ আছে যেখানে রয়েছে উপগ্রহ চাঁদ, পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ, এখানে একটা ছোট করে চাঁদ রয়েছে। তো এই যে চাঁদ আর এই যে পৃথিবী আর এই যে সূর্য, এরা দেখো সূর্য সূর্যের জায়গাতেই আছে, পৃথিবীও কিন্তু পৃথিবী এই কক্ষপথ ধরে ঘুরছে, এরকম করে ঘুরছে, এরকম করে ঘুরছে। পৃথিবী কিন্তু কোনোদিনও এরকম হচ্ছে না যে ছিটকে গিয়ে এইখানে বেরিয়ে গেল পৃথিবী। বা আমরা দেখতে পাবো চাঁদও কিন্তু এরকম হচ্ছে না যে চাঁদটা হচ্ছে ছিটকে গিয়ে কোথাও বেরিয়ে যাচ্ছে, চাঁদ কিন্তু তার কক্ষপথ জুড়েই ঘুরছে। এটা কি করে সম্ভব হচ্ছে? এটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন। প্রথমে তো মানুষ ভাবতো যে পৃথিবী একটা কচ্ছপের পিঠের ওপর আছে, আর সূর্য এগুলো সমস্ত কিছু তার উপরে এরকম চাদরের মতো আছে, আর পৃথিবী হচ্ছে পৃথিবীর চারপাশে সব ঘুরছে, কারণ আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি, পশ্চিম দিকে অস্ত যেতে দেখি, ফলে এটা খুব স্বাভাবিক ভাবা যে পৃথিবীর চারপাশে সকলে ঘুরছে। কিন্তু পরে আস্তে আস্তে সব ভেঙে যায়, এবং তার একটা মূল কারিগর বলা যায়, প্রধান কারিগর হচ্ছেন আইজাক নিউটন, বিজ্ঞানী আইজাক নিউটন। তো স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের প্রথম আমরা যে বলটা জানতে পারলাম যেটা হচ্ছে প্রাকৃতিক বল, সেটা হচ্ছে মহাকর্ষ বল। কেন প্রাকৃতিক বল বললাম? ধরো আমি বোতলটাকে ধরে এখান থেকে এখানে করলাম, এটা তো আমি বল প্রয়োগ করেছি, আমি একটা মানুষ, আমি একটা হচ্ছে যে আমি নিজের ইচ্ছেতে এটা প্রয়োগ করেছি। কিন্তু প্রকৃতি, যার প্রাণ নেই, জড় পদার্থ প্রকৃতি, তার কি নিজস্ব মানে কোনো ক্ষমতা নেই? আসলে তারই সব ক্ষমতাগুলো আছে, সেই পারে, কিন্তু সেই সব ধরে রেখেছে। সেই প্রকৃতি, এই যে সূর্য, সূর্য কিন্তু জড় পদার্থ, সূর্যের তো জীবন নেই, সূর্য কথা বলতে পারে না, দেখতে পায় না, কিছু করতে পারে না, কিন্তু সূর্য আর পৃথিবীরও কিন্তু কোনো প্রাণ নেই। পৃথিবী, এই যে গোটা এত বড় পৃথিবী, তার উপর তো মানুষ, আমরা খুবই ছোট ছোট, আমরা অনেক মানুষ পৃথিবীর ওপরে আছি, চাঁদও তাই। তাহলে কি করে এগুলো নিজের জায়গায় আছে? তো এখানেই আসছে মহাকর্ষ বল, যে এই সূর্য, আমরা জানি সূর্য কি করছে, পৃথিবীকে টেনে রাখছে। এই যে এই জায়গাটা, ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কিন্তু এখানে আমরা মহাকর্ষ বলটা কাজ করতে দেখব। এবং মহাকর্ষ বল কোন দিকে কাজ করে? মহাকর্ষ বল আমরা দেখতে পাবো যে মহাকর্ষ বল সবসময়ই, মহাকর্ষ বল কোথায় কাজ করে না, এই যে পৃথিবীকে, এই যে পৃথিবীকে সূর্য তার কেন্দ্রের দিকে টানছে, পৃথিবীকে সূর্য তার কেন্দ্রের দিকে টানছে, এটাই হচ্ছে পৃথিবীর মানে পৃথিবী এবং সূর্যের ভেতরকার মহাকর্ষ বল। তো পৃথিবীকে যে সূর্য কেন্দ্রের দিকে টানছে, এটাকে আমরা কি বলছি? মহাকর্ষ বল। তো এটা বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছেন। তো এখানে দুটো প্রশ্ন হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পৃথিবীকে যদি সূর্য নিজের কেন্দ্রের দিকে টানে, যেমন আমি যদি এটাতে, এই বোতলটাতে একটা দড়ি বেঁধে, এখানে একটা দড়ি বেঁধে আমি এরকম টানি আমার দিকে, তাহলে তো এটা আমার কাছে চলে আসবে। তাহলে তো মানে ব্যালেন্সটা হচ্ছে কি করে? পৃথিবী তার জায়গাতে রয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের উত্তর হচ্ছে, আমরা যখন, এটা তোমরা নিজেরা করবে, এই যে বলেছে আমরা সব কিছু এক্সপেরিমেন্ট করে শিখবো। তো কি করব আমরা আমাদের আঙুলে একটা পাথর বেঁধে, আমরা আমাদের আঙুলে একটা আঙুলে আমি একটা হাত আঁকার চেষ্টা করছি, হ্যাঁ, আঙুলে এখানে একটা সুতো বেঁধে আমি একটা বড় ঢিলকে বাঁধবো, বড় ঢিল না, মানে এই ঢিলটা এরকম ছোট হবে, সেই ঢিলটাকে বেঁধে আমি এরকম বাঁই বাঁই করে ঘোরাবো। তো ঢিলটা এরকম ঘুরবে, চারপাশে ঘুরবে। তো তুমি ভেবে নিতে পারো তোমার আঙুলটা হচ্ছে সূর্য আর এই ঢিলটা হচ্ছে তোমার পৃথিবী। এখন কথা হচ্ছে, তুমি কখনো দেখেছো যে এই ঢিলটা তোমার হাতের সামনে চলে আসছে? তুমি তো তাকে তোমার দিকে টানছো, কেন আসে না বলো তো? তুমি বলবে যে ও ছিটকে বেরিয়ে যাচ্ছে না, তার কারণ আমি একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি, তাকে পালাতে দিচ্ছি না। কিন্তু এটা তো হতে পারে যে
আমি এই যে যখন এরকম করে ঘোরাচ্ছি, ও দেখবে একটা মোটামুটি দূরত্ব রেখে সারা মানে একটা বৃত্ত করে ঘুরছে। বৃত্ত তোমরা পড়েছো, বৃত্ত করে ঘুরছে। কেন হয় এটা? তো এখানেই আমরা আসবো, আমরা এরপরে যেটা পড়বো, এর পরের অধ্যায়টায় চলে যাচ্ছে। এই যে ধরো আমি দেখাচ্ছি, তার মানে মানুষ আসছি, যে জায়গাটা আমি বললাম সেটা আসছি। তাহলে মানুষ আগে কি ভাবতো, যে একটা কচ্ছপের পিঠে করে পৃথিবী আছে, আর পৃথিবীর একটা ধার আছে, সেই ধারে গেলেই মানুষ একদম নিচে পড়ে যাবে। এই যে এখান থেকে সোজা নিচে পড়ে যাবে, ঠিক আছে, এই ধারে গেলেই মানুষ নিচে পড়ে যাবে। আর ওরা ভাবতো যে এই যে সূর্য বা আরও যে ছোটো 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 তারা, নানা কিছু আছে, নানা কিছু দেখা যাচ্ছে, এটাকে ধরো চাঁদ, এগুলো সব হচ্ছে পৃথিবীর চারপাশে ঘুরছে, এবং সেটা ঘোরাচ্ছে হচ্ছে এই কচ্ছপ। এই কচ্ছপটা হচ্ছে ভগবান, এটা মানুষ বিশ্বাস করত। তো এই বিশ্বাস ভেঙে আমরা প্রশ্ন করেছে, কে প্রশ্ন করেছিলেন? বিজ্ঞানী আইজাক নিউটন প্রশ্ন করেছিলেন। তোমরা জানো সেই প্রশ্ন, যে কি প্রশ্ন করেছিল, যে একটা গাছ ছিল, সেই গাছের নিচে বসেছিল, আপেল একটা পড়ছিল, তো আপেল পড়তে গিয়ে তার মনে হলো, দেখো আমরা সকলেই কিন্তু জানি, আমরা যখন প্রথম নিউটন পড়ছি, নিউটনকে জানছি, ধরো ক্লাস সেভেনের আগে কি আমরা গাছের তলায় বসিনি? বসেছি। কিন্তু গাছের তলায় বসে আমরাও আপেল পড়তে দেখেছি, আম পেড়ে খেয়েছি, কিন্তু কখনো মনে হয়েছে যে আমি ঢিলটা মারলে আমটা কেন নিচের দিকেই আসে, ওপরের দিকে চলে যায় না কেন? ওপরে কি আছে? ওদিকে কি কেউ টানছে না? তাহলে এদিকে কি কেউ টানছে? পৃথিবীর দিকে কেউ টানছে? এটা ভাবতে গিয়েই তখন নিউটনের মাথায় এসেছিল। এরকম গল্পে বলা আছে, আসলে এরকম প্রচুর কিছু আমরা দেখি। হয়তো এরকম এটা মানে গল্পটা ভালো, কারণ কিভাবে তোমার মনে প্রশ্ন জাগে, সেই এইটার জন্যই গল্পটা প্রচলিত। যে কারণে দেখবে নিউটনের যে প্রিন্সিপিয়া বই, তার উপরেও একটা ছবি আছে, যে একটা আপেল পড়ছে এবং সে নানা কিছু ভাবছে। এই ভাবনাটা কিন্তু আমরা চট করে ভাবি না, বিজ্ঞানীরা ভাবেন, তাই তারা বিজ্ঞানী। তো আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে নিউটন এই যে দেখলেন যে ওটা পড়ছে, তো উনি কী বললেন, যে এটা আমরা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়ছে। অভিকর্ষ বল কি না, সমস্ত কিছুকে ধরো পৃথিবী, আমি এক মিনিট, এই যে পৃথিবীর ধরো এটা উপরিভাগ, পৃথিবীতে আমরা ধরো ওপরটায় বসে আছি, এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর ওপর আমি ভালো করে আসলে আঁকতে পারছি না, দাঁড়াও, এই হচ্ছে আমার পৃথিবী। আমি কিছুটা জায়গা আঁকলাম, হ্যাঁ। তো সেই পৃথিবীর ওপর আমরা কি দেখতে পাবো? এখানে সবুজ গাছ আছে, হ্যাঁ, গাছ আছে। তারপরে আমি আমি কার্টুনের মতো আঁকছি আর কি, আমি আঁকতে ভালো খুব একটা পারছি না। ধরো মানুষ আছে, এখানে একটা কারো বাড়ি আছে, হ্যাঁ, এখানে একটা কারো বাড়ি আছে। তাহলে এই যে এত কিছু, এই যে বাড়ি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে বাড়িটা, এই যে তোমার গাছটা, এই যে তোমার মানুষটা, দেখতে পাচ্ছ, এই যে তোমার মানুষ, গাছ আর বাড়ি, এই যে পৃথিবীর ওপর আছে, এইখান থেকে এবার গাছ থেকে একটা ফল পড়ছে। আমরা দেখতে পাচ্ছি গাছ থেকে একটা ফল পড়ছে, ধরো একটা আপেল আপেল তো লাল রঙের হবে, আচ্ছা, আপেল পড়লো, এখানে একটা আপেল পড়লো, আপেল পড়ছে, আপেলটা নিচের দিকেই পড়ছে, ওপরে কিন্তু যাচ্ছে না, আপেলটা নিচের দিকেই পড়ছে, ওপরে যাচ্ছে না। এমনও তো হতে পারে এখানে যে আপেলটা ছিল সেটা এই দিকে চলে গেল, ওপরের দিকে, আকাশের দিকে, হচ্ছে না। তার কারণ হচ্ছে সমস্ত কিছুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টান। কীরকম? সব কিছুকে পৃথিবী কেন্দ্রের দিকে টানছে। তোমরা বুঝতে পারছো যে সব কিছুকে কেমন সে কেন্দ্রের দিকে টানছে? আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এই দিকে সবাইকে টানছে, এই যে সবাইকে নিচের দিকে টানছে, তার ফলে আপেলও নিচে পড়ছে। আর গাছটাও কিন্তু সে উপড়ে যাচ্ছে না, গাছটা এরকম বাইরে বেরিয়ে যাচ্ছে না, গাছটাও কিন্তু গাছের জায়গা আছে, মানুষটাও মানুষের জায়গা আছে, সে কিন্তু এরকম মাটি থেকে পাটা ছাড়িয়ে সে উপরের দিকে চলে যাচ্ছে না, বাড়িটাও বাড়ির জায়গা আছে। তাহলে এই ব্যাপারটাকে আমরা কি বলছি? এই বলটাকে আমরা বলি অভিকর্ষ বল।
বা আমরা বলি গ্র্যাভিটি। ঠিক আছে, তো গ্র্যাভিটি বলছি। আর এটা হলো পৃথিবী তার কেন্দ্রের দিকে সকলকে টানছে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। আর পৃথিবী সূর্যের মাঝখানে যে বলটা কাজ করে, বা পৃথিবী আর চাঁদের মাঝখানে যে বলটা কাজ করে, যেটার জন্য পৃথিবী চাঁদকে টেনে রাখছে বা সূর্য পৃথিবীকে টেনে রাখছে, সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো এই আমরা বুঝতে পারলাম। এবং আমরা জানি যে এটাই কিন্তু প্রথম প্রাকৃতিক বল, যে প্রকৃতির ভেতরে, মানে আমাদের জানা প্রথম প্রাকৃতিক বল, যে প্রকৃতি নিজের নিয়মে কীরকম তার ভেতরে বিভিন্ন বল থাকে। তো আজকেও আমরা ক্লাসটা প্রায় একটা স্লাইডেই শেষ করতে চলেছি। আমরা আস্তে আস্তে দেখে নিই যে এরপরের স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের এইটা তোমরা জানো। এই যে আমি বললাম যে কচ্ছপের ওপর ছিল, সেখান থেকে আমরা কিভাবে দেখছি। আগে কিন্তু এইভাবে অ্যারিস্টটল, বিজ্ঞানী অ্যারিস্টটল, তিনি বড় বিজ্ঞানী, খুব বড়, মানে ওই সময় দাঁড়িয়ে সেই গ্রিক সভ্যতার সময় অনেক আগে, নিউটনেরও অনেক আগে, প্রাচীনকালে তিনি এগুলো বলে গেছিলেন। তিনি প্রায় পুরোটা ভেবে ফেলেছিলেন, কিন্তু একটু বাকি ছিল। তিনি একটা ভুল, বড় বড় ভুল ভেবে ফেলেছিলেন। ভুল ভাবাটা কিন্তু দোষের না। আসলে তুমি যদি তখনকার দিনে চলে যাও, তখনকার দিনে এইটা ভাবাটাই বিশাল ব্যাপার। এটা কিন্তু সাধারণ মানুষ ভাবতে পারে না। মানে যারা সাধারণভাবে চিন্তা করে, একটু অন্যভাবে চিন্তা করে যারা, তারা কিন্তু বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায়। তো যারা প্রশ্ন করে, যারা সব কিছুকে এমনিতে বিশ্বাস করে না, তো এইখানে অ্যারিস্টটল ভাবছেন যে পৃথিবী হচ্ছে মাঝখানে, আর তার বাইরে চাঁদ আছে, এই একটু দূরে গিয়ে সূর্য রয়েছে, তারপরে হচ্ছে তোমার বৃহস্পতি রয়েছে, তোমার এখানে শনি রয়েছে, নানান গ্রহগুলো রয়েছে। আসলে উনি দেখছেন যে পৃথিবীর ওপরে আমরা আছি, আর সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, ফলে উনি এটা ভেবেছেন। কিন্তু পরে দেখা গেল এই প্রশ্নটা খুব স্বাভাবিক। আমরা যখন ট্রেনে যাই, তুমি যদি ট্রেনের ভেতরে বসে জানলা দিয়ে বাইরেটা দেখো, কি মনে হয় বলো তো? তুমি যেন ট্রেনটা স্থির, কিন্তু বাইরের জিনিসগুলো যেন নড়ে নড়ে চলে যাচ্ছে। এই সাধারণ ব্যাপারটা, এই যে পর্যবেক্ষণ বলেছিলাম, পর্যবেক্ষণ হলো বিজ্ঞানের মূল বিষয়। তো পর্যবেক্ষণটাকেই কাজে লাগিয়ে তখন প্রথমে এখানে একটা নাম বলতে হয়, নিউটন। আসলে নিউটনের যে কাজ করে গেছেন, সেই কাজের উনি সেই কাজটা করতে পারতেন না যদি না তার আগে গ্যালিলিও এবং কোপার্নিকাস, এই দুজন বিজ্ঞানী তার সূত্রটা ধরিয়ে দিতেন। গ্যালিলিও প্রথম এইটা বলছিলেন, মানে কোপার্নিকাস বলেছিলেন যে না, আসলে কিন্তু পৃথিবী ঘুরছে, সূর্য প্রায় স্থির আছে, সূর্য মাঝখানে রয়েছে, পৃথিবী এরকম চারপাশে ঘুরছে। তো আমরা যেহেতু পৃথিবীর ওপর আছি, মানে ট্রেনটার ভেতরে আছি, সেহেতু বাইরের জিনিসটাকে মনে হচ্ছে তারা ঘুরছে, ফলে সূর্যকে মনে হচ্ছে ঘুরছে, কিন্তু আসলে সূর্য স্থির, কিন্তু পৃথিবী ঘুরছে। এইটা বলার জন্য কিন্তু খুব বড় বিপদ হয়ে পড়েছিল, কারণ তখনকার দিনে চার্চে মনে করতো যে পৃথিবীতেই কিন্তু পৃথিবীর চারপাশে বাকি সব কিছু ঘুরছে, ভগবান এভাবে করাচ্ছেন, পৃথিবীতেই ভগবান আছে, তারা ভগবানের উপাসক, তাই ওদের কাছে ভগবান আছে। ভগবান অন্য জায়গায় থাকতে পারে না, কারণ ভগবান অন্য যে পৃথিবী কারো পাশে ঘুরতে পারে না, কারণ তাহলে সূর্যকে ভগবান মেনে নিতে হয়। সূর্য তো জড় পদার্থ, তার তো প্রাণ নেই, সে কী করে ভগবান হতে পারে? তার চারপাশে সকলে ঘুরছে। আসলে তারা এটাই ভুল করেছিল, প্রকৃতি হলো সবচেয়ে বড় শক্তি, প্রকৃতি সব কিছু করায়, আসলে ভগবান এভাবে করাচ্ছে না। আসলে যদি কাউকে কোনো কিছু দেখে আমাদের আশ্চর্য লাগে, সেটা হচ্ছে প্রকৃতি। সেই প্রকৃতিকে বুঝতে বুঝতেই তো আমাদেরকে বিজ্ঞানের দিকে এগিয়ে যেতে হবে। তো গ্যালিলিওর তোমরা ঘটনা জানো, যে কারণে গ্যালিলিওকে সারা জীবন একটা বন্দিদশায় কাটাতে হয়েছিল। শেষ বয়সে উনি অন্ধ হয়ে পড়েছিলেন এবং খুব বাজেভাবে ওনার মৃত্যু হয়। তো ওনাকে বলা হয় বিজ্ঞানের শহীদ, বিজ্ঞানের জন্য উনি জীবন দিয়েছিলেন। তো কোপার্নিকাস তারপরে তাই বললেন, এই যে কোপার্নিকাসের মডেল, কোপার্নিকাস বললেন না, মাঝে সূর্য, চারপাশে এগুলো সমস্ত ঘুরছে। বোঝা গেল? তো মহাকর্ষ বল আমাদের প্রথম জানা, স্পর্শ ছাড়া বল। এই যে আমরা তড়িৎ চ্যাপ্টারটা পড়ব, তড়িৎ চ্যাপ্টারটা পড়তে গেলে কিন্তু আমরা আসলে একটা স্পর্শ ছাড়া বলের কথাই জানবো। এটা একদম আরেকটা নতুন বল। এই যে মহাকর্ষ বল, অভিকর্ষ বল, এগুলো আমরা জানছি, হ্যাঁ, প্রাকৃতিক বল। এর পরে গিয়ে আরও প্রায় 100 বছর পরে নিউটনের আমরা দেখতে পাবো কুলম্ব বলে একজন বিজ্ঞানী আছে, যে প্রথম এই বলটার কথা বলে, যে একটা তড়িৎ বল বলে জিনিস হয়। তো সেটা আসছি, যে কারণে তোমাদের কাছে তার আগে কোথায় আমরা ছিলাম সেগুলো দেখাচ্ছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে আমরা
দুটো জিনিস শিখবো, তারপরে আমরা চলে যাব চুম্বকত্ব, তড়িৎ, এই সমস্ত জিনিসগুলোতে আস্তে আস্তে ঢুকবো। তো এই